এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম, যে প্রসেসগুলোতে অ্যালডিহাইড এবং কিটোন দুটোই প্রস্তুত করা যাচ্ছিল, আবার কোথাও কোথাও তোমার অ্যালডিহাইড প্রস্তুত করা গেলেও কিছু কিছু ধাপে কিটোন প্রস্তুত করা যাচ্ছে না। যেমন ধরো তোমার স্টিফেন পদ্ধতি, রোজনমান বিজারণ, এইগুলোতে আমরা কিটোন প্রস্তুত করতে পারছিলাম না। এবার বলছে আমাদের কিছু রিয়াকশান আছে যেগুলো শুধুমাত্র কিটোন প্রস্তুত করা যায়, সেইগুলো আমরা এখানে একটুখানি সংক্ষেপে দেখে নেব। বলছে অ্যাসিড ক্লোরাইড থেকে, অ্যাসিড ক্লোরাইডে যদি আমরা রোজনমান বিক্রিয়া ঘটাচ্ছিলাম সেখানে অ্যালডিহাইড পাচ্ছিলাম। এবার এই যে অ্যাসিড ক্লোরাইড নিয়েছি তাতে যদি আমরা ডাই অ্যালকিল ক্যাডমিয়াম R2CD বা R'2CD শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে কিন্তু তোমার আমরা একটা কিটোন পাচ্ছি। অর্থাৎ এখান থেকে এই যে অ্যালকিলটা আছে সে এসে এখানে হিট করে আর সিএলটা খুলে বেরিয়ে চলে যায়। ঠিক একইভাবে দেখো এখানে CH3(2CD ডাইমিথাইল ক্যাডমিয়াম শুষ্ক ইথার, তাহলে এখানে CH3 ছিল, এখানে সিএলটা খুলে বেরিয়ে গিয়ে আর একটা CH3 ঢুকে যাবে, তাহলে আমরা পেয়ে যাব অ্যাসিটোন। ঠিক একইভাবে বেনজোইল ক্লোরাইড তার সাথে ডাইমিথাইল ক্যাডমিয়াম শুষ্ক ইথার, দেখো বেনজোফেনন বিক্রিয়াজাত পদার্থ হিসাবে আমরা পেয়ে গেছি। এবার এখানে দেখো কয়টা HW দেওয়া হয়েছে ছোট্ট করে, বেনজোইক অ্যাসিড থেকে তোমাকে বলা হয়েছে বেনজোফেনন প্রস্তুত করো। তাহলে আমাদের প্রথম যেটা কাজ হবে, এই বেনজোইক অ্যাসিডের মধ্যে আমরা PCl5 দিয়ে দেবো। যেই PCl5 দেবো PH COCl এবং তার মধ্যে CH3(2CD শুষ্ক ইথার দিয়ে দিলেই আমাদের কিন্তু এই বেনজোফেননটা আমরা পেয়ে যাব। তারপরে এখানে একটা প্রবলেম দিয়েছে, দেখো এটাও একটা অ্যাসিডিক ক্যালসিয়াম অ্যাসিটেট আর এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম প্রোপিওনয়েড। তাহলে এখানে A+B+C তিনটে কিটোন যৌগ তৈরি হবে। অর্থাৎ এইটা যখন শুধু নিজে বিক্রিয়া করছে তখন অ্যাসিটোফেনন তৈরি হবে, আবার এইটা যখন তৈরি হচ্ছে ডাই ইথাইল কিটোন তৈরি হবে, অর্থাৎ AB আমরা পেয়ে গেলাম। এবার এটা আর এটা দুজনের সাথে যখন ক্রস রিয়াকশান হবে তাহলে একদিকে থাকছে মিথাইল আর একদিকে থাকছে ইথাইল, অর্থাৎ মিথাইল ইথাইল কিটোন এরকম একটা যৌগ, অর্থাৎ মোট তিনটে কিটোন যৌগ আমরা এখানে কিন্তু পাবো। তারপরে দেখো এখানে একটা প্রবলেম যেটা দিয়েছে, এখানে এটাকে শুষ্কপাতন করলে এখান থেকে CaCO3 খুলে বেরিয়ে চলে যাবে। CaCO3 খুলে বেরিয়ে যদি চলে যায় তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা এটা, অর্থাৎ সাইক্লোপেন্টানন একটা সাইক্লিক কিটোন যৌগ আমরা কিন্তু এখান থেকে পাবো। এবার অ্যাসিডো অ্যাসিডিক এস্টার থেকে, এই যে অ্যাসিডো অ্যাসিডিক এস্টার এটা হচ্ছে এস্টার কার্যকরী মূলক, তার সাথে একটা অ্যাসিটোমূলক যুক্ত থাকে। এবার এর সাপেক্ষে এই যে এস্টারের সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এইগুলোকে বিটা কিটো এস্টারও বলা হয়ে থাকে। বিটা কিটো এস্টার প্রথমে বলছে লঘু KOH দ্বারা ওটাকে আর্দ্র বিশ্লেষিত করো। লঘু KOH দ্বারা আর্দ্র বিশ্লেষিত করার পর দ্বিতীয় ধাপে যদি অম্লায়িত করি তাহলে এই এস্টার মূলকটা কার্বক্সিলিক অ্যাসিড মূলকে রূপান্তরিত হবে। এই বিটা কিটো অ্যাসিড, এই যে বিটা কিটো অ্যাসিড, যে কোনো বিটা কিটো অ্যাসিডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড মূলক থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে দেখো এখান থেকে CO2 খুলে যদি বেরিয়ে চলে যায় তাহলে আমাদের এই Hটা এসে এর সাথে জুড়ে গেল, তার মানে CH3 হয়ে গেল, অর্থাৎ অ্যাসিটোন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখো অ্যাসিটো এস্টার যৌগটাকে আমরা দেখো এখানে দুটো আগের যে যৌগটা ছিল সেই যৌগের এই যে দুটো হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল নিয়েছি। একদম সেম প্রসেস, প্রথমে KOH দ্বারা হিট করেছি, দ্বিতীয়বারে অম্লায়িত করেছি, করলে এটা তোমার COOH কনভার্ট হবে। তারপর হিট দিলে এখান থেকে CO2 খুলে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ CH3C ডাবল বন্ড O, তার সাথে CH, ডান দিকে CH3, আর এই যে CH তার সাথে এখানকার একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়ে CH2, এই যে CH2 আর এই মিথাইলটা, এই মিথাইল এখানে এসে জুড়ে আছে। তাহলে আমরা ইথাইল মিথাইল কিটোন এইভাবেও আমরা কিন্তু কিটোন প্রস্তুত করতে পারি। নেক্সট যেটা বলছে পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, এটা আবার আমাদের পরে আছে। কোনো একটা পিনাকল যৌগকে যদি আমরা, পিনাকল মানে হচ্ছে কার্বন কার্বন তাতে দুটো OH পাশাপাশি যুক্ত থাকবে, আর কার্বনের বাকি যে দুটো হাত সেই দুটো হাতে অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। এই রকম যৌগকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করি তাহলে এই যে
আমরা মূলকটা নিয়েছি বা যৌগটা নিয়েছি, এখান থেকে একটা মিথাইল মূলক এখানে শিফট করবে আর এটা খুলে বেরিয়ে চলে জল হিসাবে বেরিয়ে চলে যাবে। তার ফলে দেখো মিথাইল টারসিয়ারি বিউটাইল কিটোন, যেটাকে বলা হয়ে থাকে পিনাকোলোন। এই পিনাকোলোন কিন্তু একটা কিটোন, আমরা যেটা পিনাকল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করার পর প্রস্তুত করতে পারি। নেক্সট যেটা বলছে দেখো ফিডেলক্রাফট বিক্রিয়া, এটা আর নতুন করে কিছু বলার নেই, ক্লাস 11-এ আমরা পড়েছি, সকলেই পড়েছি এবং বেশ ইম্পর্টেন্ট ছিল এবং কোশ্চেন ব্যাংক করতে গিয়ে দেখা গেছে প্রত্যেকটা পেজেই কিন্তু এর অ্যাপ্লিকেশান এসেছে। বেঞ্জিন তার সাথে অ্যাসিটাইল ক্লোরাইড ওনার তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে উত্তপ্ত করলে সিএলটা বেরিয়ে গিয়ে বাকি অংশটা বেঞ্জিনের পাটের সাথে যুক্ত হয়ে গিয়ে অ্যাসিটোফেনল। এখন বেঞ্জিনের সাথে যদি বেঞ্জোইল ক্লোরাইড, এটা অ্যাসিটাইল ক্লোরাইড নিলে অ্যাসিটাইলেশন হচ্ছে, বেঞ্জোইল ক্লোরাইড যুক্ত করে দিলে বেঞ্জোইলেশন হবে, অর্থাৎ সেখান থেকে আমরা পেয়ে যাব বেঞ্জোফেনল। এটাও কিন্তু ফিডেলক্রাফট বিক্রিয়ার মাধ্যমেই ঘটছে। নেক্সট 5 নম্বর যে মেথড দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মেথড, যেটাকে আমরা বলে থাকি ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। এই ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, 3-3 সিগমাট্রপিক শিফট। 3-3 সিগমাট্রপিক শিফট এখানে কিন্তু ঘটে থাকে। তবে এখানে আমি একটুখানি বলবো 3-3 সিগমাট্রপিক শিফট ব্যাখ্যা করতে গেলে আমাদের সমস্যায় পড়তে হবে, কী করে হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। মেকানিজম যখন আমরা আলোচনা করব ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টে, সেখানে কিন্তু আমরা ব্যাপারটা আরও সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবো। এখানে কি করা হয়, একটা দেখো এস্টার যৌগ CH3C ডাবল বন্ড OPH অর্থাৎ ফিনাইল অ্যাসিটেট, সেটাকে আমরা এইভাবে মানে লিখেছি। প্রথমে বলছে ওই যৌগটাকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড সহযোগে CH2 দ্রাবকে দেয়া হলো, দেওয়ার পর পরের ধাপে গিয়ে ওটাকে অম্লায়িত করা হলো। কোথাও কোথাও দেখতে পাবে শুধুমাত্র অনার্দ্র AlCl3 দিয়েছে, আবার AlCl3-র পরিবর্তে কোথাও দেখতে পাবে ApCl3 দিয়েছে। দুটোর কিন্তু একই ফাংশান, কারণ দুটোই লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। দেওয়ার সঙ্গে সঙ্গে একটা যৌগের প্যারা পজিশানে COCH3 আর একটার অর্থ পজিশানে COCH3। এখন দেখো যেটা প্যারা পজিশানে সেটাকে বলছে প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন, যেটা অর্থ পজিশানে অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন যৌগ উৎপন্ন হয়েছে। এবার বলছি এখানে ছেড়ে ফিনাইল অ্যাসিডেট নিয়েছিলাম, ফিনাইল অ্যাসিডেটের পরিবর্তে যদি আমরা ফিনাইল বেঞ্জোয়েট অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিডের ফেনল এস্টার যদি আমরা ব্যবহার করি এবং সেক্ষেত্রে ওনারতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড CH2 দ্রাবকে বিক্রিয়া ঘটানোর পর যদি আমরা জল দিয়ে ওটাকে আর্দ্র বিশ্লেষণ ঘটাই, তখন যেটা পাওয়া যাবে প্যারা হাইড্রক্সি বেঞ্জোফেনল, আর এটা হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জোফেনল। এবার এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বলছে তাপমাত্রা যখন নিম্ন হয় বা লেস দ্যান 60 ডিগ্রি, তখন বলছে প্যারা আইসোমার, এবং উচ্চ তাপমাত্রা বা 160 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি তাপমাত্রায় তোমার অর্থ আইসোমারটা বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হয়। আর যেটা উচ্চ তাপমাত্রায় ঘটে সেটাকে বলা হয়ে থাকে থার্মোডিনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, আর যেটা কম তাপমাত্রায় ঘটে থাকে সেটাকে বলা থাকে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এই দুটো জিনিস আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। যেটা অর্থাৎ তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কি দেখতে পেলাম, যেটা কম তাপমাত্রায় বা 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কম তাপমাত্রায় প্যারা আইসোমারটা বেশি করে উৎপন্ন হয়, এটাকে বলা হয়ে থাকে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর যেটা উচ্চ তাপমাত্রায় উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অর্থ আইসোমার বা তার মানে পরিমাণটা বেশি, সেটাকে বলা হচ্ছে থার্মোডিনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এর পরে বলছে গ্রিগনার্ড বিকারক থেকে, এই গ্রিগনার্ড বিকারক থেকে এটা মিস হয়ে গিয়েছিল। গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে আমরা কিন্তু অ্যালডিহাইড এবং কিটোন দুটোই প্রস্তুত করতে পারি। এবার মানে অ্যালডিহাইড না কিটোন প্রস্তুত করব সেটা নির্ভর করছে আমরা কোন বিকারকটা ব্যবহার করছি। দেখো এখানে যে যৌগটা নেওয়া হয়েছে CH3MgBr, তার সাথে হাইড্রোজেন সায়ানাইড দেওয়া হয়েছে। এই CH3টা মাইনাস আর Mgটা প্লাস হিসাবে থাকে। এইটা প্রথমে এসে কার্বনে হিট করলে এটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যায়। দ্বিতীয় ধাপে গিয়ে যখন আমরা আর্দ্র বিশ্লেষণ করছি তখন এই তাহলে CH3CH ডাবল বন্ড N এই MgBr, পরের ধাপে আর্দ্র বিশ্লেষণ করলেই ওই ডাবল বন্ডটা খুলে গিয়ে CH3CH ডাবল বন্ড O, আর এটা বাই প্রোডাক্ট হিসাবে বেরিয়ে চলে যাবে। এখন বলছি
যদি আমরা এই হাইড্রোজেনের পরিবর্তে এখানে একটা মিথাইল ব্যবহার করি, তাহলে কি পাওয়া যাবে? দেখো, এই হাইড্রোজেনটা তখন আর থাকবে না, ওই হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল মূলক এসে হাজির হবে, অর্থাৎ কিটোন আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে হাইড্রোজেন সায়ানাইড ছাড়া অন্য যে কোনো সায়ানাইডের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটিয়ে আদ্য বিশ্লেষণ করলে আমরা অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন পাবো। আর যদি হাইড্রোজেন সায়ানাইড ব্যবহার করি তখন কিন্তু আমরা অ্যালডিহাইডটাই পাবো। এর পরে যেটা আমরা আলোচনা করব, কার্বনিল যৌগের ভৌত ধর্ম। সেটা কীরকম দেখো, আমি এক এক করে পয়েন্টগুলো বলবো, তার সাপেক্ষে একটা করে এখানে এক্সাম্পল আমরা দেব। তুলনীয় আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেনের তুলনায় অ্যালডিহাইড ও কিটোনের স্ফুটনাঙ্ক বেশি হয়। ভৌত ধর্মের মধ্যে প্রথমে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি স্ফুটনাঙ্ক। বলছে তুলনীয় আণবিক ভর মানে সম আণবিক ভর বিশিষ্ট অ্যালকেনের তুলনায় অ্যালডিহাইড ও কিটোনের স্ফুটনাঙ্ক বেশি। এবার এই যে অ্যালকেন, এই অ্যালকেন অণুকে আমরা এইভাবে লিখতে পারি, এই অ্যালকেন অণুর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল ছাড়া আর অন্য কোনো বল কাজ করে না। কিন্তু অ্যালডিহাইড বা কিটোনগুলোর যেহেতু দ্বিমেরু আয়ন রূপে আচরণ করে, তাদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল ও ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা কাজ করে। এই ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করার জন্য ওদেরকে ওই আকর্ষণ বলকে বিচ্ছিন্ন করে গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে গেলে অধিক তাপশক্তির প্রয়োজন হয়, অর্থাৎ তাদের স্ফুটনাঙ্ক বেশি হয়। আবার এখানে আর একটা জিনিস বলছে দেখো, সম আণবিক গুরুত্ব বিশিষ্ট ইথারের তুলনায় অ্যালডিহাইড কিটোনের স্ফুটনাঙ্ক বেশি। ইথারটা ধ্রুবীয়, কিন্তু এর ধ্রুবীয়তার মাত্রা অ্যালডিহাইড কিটোনের থেকে কম, তাই ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা অত্যন্ত দুর্বল। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলছে সার্বজনীন, সবার ক্ষেত্রেই দেখা যায়। তাহলে যেহেতু ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা দুর্বল, তাই এর স্ফুটনাঙ্কের মানটাও অ্যালডিহাইড কিটোনের থেকে কম। কিন্তু কার্বনিল যৌগের তুলনায় অ্যালকোহল এবং অ্যাসিডের স্ফুটনাঙ্ক বেশি। অ্যালকোহলের অণুতে একটা ধ্রুবীয় OH মূলক থাকে। এই OH মূলকের হাইড্রোজেন পরমাণু অপর একটা OH মূলকের অক্সিজেন পরমাণুর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন করে এইরকম পলিমার রূপে অবস্থান করে, তাই এদের কার্যকরী আণবিক ভর অনেক বেশি হয়। তাই এদের সংগুণিত অণুগুলি থেকে পৃথক পৃথক অণুতে পরিণত করতে গেলে অধিক তাপশক্তির প্রয়োজন হয় বলেই স্ফুটনাঙ্ক বেশি হয়। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ যৌগ ক্ষেত্রে ওরা ডাইমার রূপে অবস্থান করে, অর্থাৎ C ডাবল বন্ড ও OH। এই OH মূলকটা, যেমন ধরো এই OH মূলকটা অপর একটা অ্যাসিডের C ডাবল বন্ড O এর সাথে হাইড্রোজেন বন্ড করেছে, এই যে আবার ওই C ডাবল বন্ড O মূলকটা অপর অ্যাসিডের OH এর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড করে বসে আছে। এইরূপ বন্ধনে আবদ্ধ থাকার ফলে এরা শুধুমাত্র যে তরল অবস্থাতেই আবদ্ধ থাকে তা নয়, গ্যাসীয় অবস্থাতেও এরকম হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অবস্থান করার কারণে এদের স্ফুটনাঙ্কটাও অনেক বেশি হয়ে থাকে। তাহলে এই যে কনসেপ্টটা আমরা এখান থেকে পেলাম, সেটাকে তাদের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যদি আমরা স্ফুটনাঙ্কের ক্রমটাকে লেখার চেষ্টা করি, তাহলে অ্যালকেনের স্ফুটনাঙ্ক সবথেকে কম, তারপর ইথার, তারপর কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগের মধ্যে অ্যালডিহাইডের আবার তোমার বেশি হয়, তার মানে কিটোনের থেকে অ্যালডিহাইডের বেশি, তারপরে অ্যালকোহল, সব থেকে বেশি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এবার অ্যালডিহাইড এবং কিটোনের আপেক্ষিক সক্রিয়তা কীরকম দেখো, বলছে নিউক্লিওফিলিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালডিহাইড ও কিটোনগুলি অ্যালডিহাইডের তুলনায় কিটোনগুলি কম সক্রিয়। কেন? বলছে কার্বনের ইলেকট্রন ঘাটতি যত বেশি হয় সক্রিয়তা তত বেশি হয়। কিটোনের ক্ষেত্রে দুটো অ্যালকিল মূলক তার প্লাস আই প্রভাব দ্বারা কার্বনের ওপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করার ফলে কার্বন পরমাণুর তড়িৎ ধনাত্মকতাটা হ্রাস পায়। কিন্তু অ্যালডিহাইড যৌগের ক্ষেত্রে শুধুমাত্র একটা অ্যালকিল মূলক তার প্লাস আই প্রভাব দ্বারা কার্বনের ওপর ইলেকট্রন ঘনত্ব ঠেলছে, এখানে কিন্তু দুটো অ্যালকিল মূলক তার প্লাস আই প্রভাব দ্বারা কার্বনের ওপর ইলেকট্রন ঘনত্বকে ঠেলে দিচ্ছে। তাই এই কার্বনের তুলনায় এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই সহজেই কোনো নিউক্লিওফাইল এর সাথে অ্যালডিহাইডটা যত দ্রুত যুক্ত হতে পারবে, কিটোনটা তত দ্রুত যুক্ত হতে পারবে না।
এরপরে যেটা বলছে দেখো, অ্যালডিহাইডের একটি এবং কিটোনের দুটি অ্যালকিল মূলক থাকে। এখানেই দেখতে পেলাম, এখানে দেখো দুটো অ্যালকিল মূলক, এখানে একটা অ্যালকিল মূলক, এবং তাদের আকার যত বড় হবে ওই আকারগুলোর মধ্যে স্টেরিক ইন্টারাকশান বা স্থান সংকুলনজনিত যে পীড়ন সেটা কাজ করবে, ফলে তার সক্রিয়তাটাও হ্রাস পাবে। এবার যদি আমরা অ্যালডিহাইড এবং কিটোনগুলিকে তাদের সক্রিয়তার ক্রম অনুযায়ী সজ্জিত করি, সেক্ষেত্রে দেখা গেছে যে ফর্মালডিহাইডের ক্ষেত্রে রাসায়নিক সক্রিয়তা সবথেকে বেশি, তারপর অ্যাসিটালডিহাইড, তারপর অ্যাসিটোন, অর্থাৎ দুদিকে দুটো মিথাইল কিটোন, তারপরে যেটা আসছে মিথাইল ইথাইল কিটোন, তারপরে যেটা আসছে ডাই ইথাইল কিটোন, তারপরে যেটা আসছে দেখো তোমার ডাই আইসোপ্রোপাইল কিটোন। এবার এখানে বলছে টারশিয়ারি বিউটাইল মিথাইল কিটোন, তার মানে টোটাল এখানে 2 2 4 4টে মিথাইল, এখানে 3টে, একটা 4টে মিথাইল। সেই জন্য এদের বলছে রাসায়নিক সক্রিয়তা প্রায় কাছাকাছি। আর সব থেকে কম সক্রিয় হচ্ছে টারশিয়ারি বিউটাইল, ডাই টারশিয়ারি বিউটাইল কিটোন, এদের রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত কম। অ্যারোমেটিক যৌগগুলোর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বেঞ্জালডিহাইড, অ্যাসিটোফেনন, তারপরে হচ্ছে বেঞ্জোফেনন। কারণ বেঞ্জোফেনন মানে সেখানে দুটো বেঞ্জিন রিং দুদিকে অবস্থান করছে, এদের স্টেরিক রিপালশন অনেক বেশি। এই স্টেরিক রিপালশন অনেক বেশি হওয়ার কারণেই এরা কিন্তু তোমার যুত বিক্রিয়া সহজে অংশগ্রহণ করতে চায় না। এবার যুত বিক্রিয়াটা নিউক্লিওফিলিক যে রিয়াকশানটা যেটা হচ্ছিল, প্রথমে বলছে যে এই sp2 মানে কার্বনিল কার্বন sp2 যুত বিক্রিয়া ঘটার পর বা নিউক্লিওফাইল যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন তার সংকরণ অবস্থা হচ্ছে sp3, অর্থাৎ এই sp3 গঠনের চতুস্থলকে 4টে হাতে 4টে পরমাণুর আকার যত বাড়তে থাকবে, যেমন ধরো এখানে যদি আমরা ব্যাপারটা বিবেচনা করি, 4টে হাতে 4টে মূলক, এখানে টারশিয়ারি বিউটাইল, এটাও টারশিয়ারি বিউটাইল, মানে স্টেরিক রিপালশন সব থেকে বেশি। এই স্টেরিক রিপালশন সব থেকে বেশি হওয়ার জন্য রাসায়নিক সক্রিয়তা সব থেকে কম হয়। এরপরে যেটা আমরা চলে যাব অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া। অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া মূলত আমাদের 7 প্রকারের হয়ে থাকে। তার মধ্যে প্রথম যেটা বলছে দেখো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। এমনি যুত যৌগ গঠন এবং পরের ধাপে জল অপসারণ, জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া, এছাড়াও আরও কয়েকটা স্পেশাল টাইপস অফ নেম রিয়াকশান এখানে আমরা পাবো, সেইগুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যেটা বলছে দেখো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, অর্থাৎ যে যুত বিকারক হবে সেটা নিউক্লিওফাইল। আর কার্বনিল কার্বনে যেহেতু কার্বনটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে থাকে আর অক্সিজেনটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে থাকে, তাই নিউক্লিওফাইল কার্বনিল কার্বনে এসে হিট করবে। নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া আমরা 4টে যৌগের সাথে করব। এক হচ্ছে তোমার HCN, 2 হচ্ছে ROH, 3 হচ্ছে তোমার সোডিয়াম বাইসালফাইড, 4 হচ্ছে তোমার অ্যামোনিয়া, আর একটা HCl এর সাথে করা হয়, দরকার নেই। মূলত এই 4টে রিয়াকশান আমরা এখানে আলোচনা করব। তবে প্রথম যেটা আমরা চলে যাব হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া। দেখো HCN এর সাথে যখন বিক্রিয়া ঘটানো হয়, এই যে CH3 C ডাবল বন্ড এই H, প্রথমে HCN থেকে তোমার CN মাইনাস আয়নটা এসে হিট করবে, এটা খুলে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ এই কার্বনের সাথে CN যুক্ত হয়ে গেল, আর এই যে অক্সিজেনটা খুলে গিয়ে মাইনাস চার্জ হচ্ছে, সেই মাইনাস চার্জের সাথে তোমার H, এই যে Hটা যুক্ত হয়ে গিয়ে OH হয়ে যাবে। এই যে যৌগটা উৎপন্ন হচ্ছে এই যৌগটাকে বলা হয়ে থাকে সায়ানোহাইডিন। তাহলে প্রথম যৌগ ছিল আমাদের অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড, তাহলে এই যৌগের নাম হয়ে যাবে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইডিন। ঠিক একইভাবে যদি আমরা অ্যাসিটোনটা নিয়ে তার সাথে হাইড্রোজেন সায়ানাইড দিই, তাহলে অ্যাসিটোন সায়ানোহাইডিন। বেঞ্জালডিহাইড নিই, তাহলে বেঞ্জালডিহাইডে তাহলে দেখো শুধুমাত্র যে C ডাবল বন্ড O ছিল, ওই C ডাবল বন্ড ওটা হয়ে গেল OH, আর হাইড্রোজেন যেমন ছিল তেমন থেকে গেছে, আর CNটা ওর সাথে জুড়ে গেছে, এটা হবে বেঞ্জালডিহাইড সায়ানোহাইডিন। এর রিয়াকশান কৌশলটা আমি একটুখানি দেখিয়ে দিয়েছি, যেটা আমি আগে বলছিলাম। এটা মাইনাস খুলে সিঙ্গেল বন্ড হবে, জল বা HCN থেকে, জল অথবা HCN থেকে একটা প্রোটন নিয়ে OH হয়ে গিয়ে সায়ানোহাইডিনে পরিণত হচ্ছে। এটা আমাদের সায়ানোহাইডিন। এই যে হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া, তার ফলে যে সায়ানোহাইডিন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ যুত যৌগটা গঠিত হচ্ছে, এই যুত যৌগের মানে বিবিধ অ্যাপ্লিকেশন আছে, সেই সংক্রান্ত কয়েকটা অ্যাপ্লিকেশান আমরা জানার চেষ্টা করব।
প্রথমে বলছি দেখো অ্যাসিটালডিহাইডের সাথে HCN এর বিক্রিয়া ঘটিয়ে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন উৎপন্ন করা হলো। এখন এই যে সিএন মূলকটা আছে, সায়ানাইড মূলকটা, ওটাকে যদি আমরা লঘু H2SO4 দ্বারা আর্দ্র বিশ্লেষণ করে দিতে পারি, লঘু H2SO4 দ্বারা আর্দ্র বিশ্লেষণ করা মানে এই সিএনটা হয়ে যাবে COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এটা একটা মেথোডোলজি আমাদের মাথায় রাখতে হবে। সিএনকে COOH-এ কনভার্ট করতে গেলে অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করতে হবে। যেই আর্দ্র বিশ্লেষণ করে দিলাম দেখো সিএনটা হয়ে গেল COOH, আর OH-টা যেমন ছিল থেকে গেল, আর তাহলে CH3CH, নিচে OH, ডান দিকে COOH। এই যৌগের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখন এই ল্যাকটিক অ্যাসিডকে যদি আমরা গাঢ় সালফিউরিক, এখন আমাদের দেখা গেছে যে এই পর্যন্ত একটা কনভার্সন আসে, অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড কী করে প্রস্তুত করব। এবার বলছি এই যে ল্যাকটিক অ্যাসিডটা প্রস্তুত হলো, এই ল্যাকটিক অ্যাসিডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, জল বেরোবে। তাহলে জল যখন বেরোচ্ছে এই OH আর তার সাথে এই পাশের যে কার্বন ছিল সেখান থেকে একটা হাইড্রোজেন নেবে, এখানে আসলে জল হিসেবে খুলে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ CH2 সিঙ্গেল বন্ড COOH। এইটাকে বলা হয় থাকে অ্যাক্রাইলিক অ্যাসিড, অর্থাৎ একটা অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি। 2 নম্বর অ্যাপ্লিকেশান বেঞ্জালডিহাইড নিয়েছি, তার সাথে HCN দিয়ে বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন বানিয়েছি। এবার এই সিএনটাকে আমরা COOH-এ করবো, ডাইলুট HCl দ্বারা অম্লায়িত করেছি, মানে আর্দ্র বিশ্লেষণ করিয়েছি। দেখো COOH-এ কনভার্ট হয়ে গেছে। এই যৌগের নাম হচ্ছে মেন্ডেলিক অ্যাসিড। বিজ্ঞানী আমরা সেই মেন্ডেলের নাম শুনেছি, মেন্ডেলিভের পর্যায় সারণী, সেখান তার স্মরণার্থে এইরকম নামকরণ রাখা হয়েছে মেন্ডেলিক অ্যাসিড। এটাও কিন্তু তোমার আলোক সক্রিয় একটা যৌগ। তোমার ল্যাকটিক অ্যাসিড যেমন একটা আলোক সক্রিয় যৌগ ছিল, দেখো ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এই কার্বনটা অপ্রতিসম কার্বন, ঠিক তেমনি মেন্ডেলিক অ্যাসিডের ক্ষেত্রে ওটা কিন্তু অপ্রতিসম কার্বনে কামড়ে এখানে দেখানো যাচ্ছে। পরের যেটা বলছে দেখো অ্যাসিটালডিহাইডের সাথে HCN-এ যখন বিক্রিয়া হচ্ছে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, তাতে বলছে যদি আমরা অ্যামোনিয়া দিয়ে জল বের করে দিই তাহলে তাকে এই OH-টা NH2-তে কনভার্ট হচ্ছে। এবার এই মূলকটাকে আমরা COOH অর্থাৎ লঘু HCl বা লঘু H2SO4 দ্বারা অম্লায়িত করব, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করব। যেই আর্দ্র বিশ্লেষণ করলাম তাহলে CN-টা হয়ে যাচ্ছে COOH। এই যৌগের নাম হচ্ছে অ্যালানিন, এটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তোমরা গ্লাইসিন, লাইসিন, অ্যালানিন, লিউসিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের নাম শুনে থাকবে, তার মধ্যে এটা আমাদের একটা অত্যন্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন। 4 নম্বর মেথড যেটা বলছি দেখো অ্যাসিটালডিহাইড তার সাথে HCN দিলে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। এবারে এই অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিনকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা শক্তিশালী বিজারক পদার্থ দিয়ে বিজারিত করি, অ্যাকচুয়ালি এটা তো থাকে C ট্রিপল বন্ড N। এবার এখানে যদি আমরা 2 অণু H2 দিই তাহলে সেটা হয়ে যাবে তোমার CH2 সিঙ্গেল বন্ড NH2, অর্থাৎ CH2NH2-তে কনভার্ট হয়েছে। এবার এই NH2-টাকে যদি আমরা OH-এ কনভার্ট করতে চাই, আমরা অ্যালকোহল প্রস্তুতিতে পড়েছিলাম, নাইট্রাস অ্যাসিড দিলেই ওই NH2 কিন্তু OH-এ রূপান্তরিত হবে, অর্থাৎ প্রোপেন 1,2-ডাইয়ল উৎপন্ন হবে। এবার এখানে একটা আমি পয়েন্ট তোমাদের লিখেছি, HCN-এর সাথে সমস্ত অ্যালডিহাইড বিক্রিয়া করলেও বা বিক্রিয়া সায়ানোহাইড্রিন যৌগ গঠন করলেও কিটোনগুলোর মধ্যে কিন্তু কিছু লিমিটেশন থাকে। শুধুমাত্র অ্যাসিটোন, বিউটানোন, পেন্টানথ্রিওন, পিনাকোলোন সায়ানোহাইড্রিন গঠন করে। অ্যাসিটোন, বিউটানোন আর পেন্টানথ্রিওন অর্থাৎ 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন আর তার সাথে পিনাকোলোন অর্থাৎ মিথাইল কিটোন যেগুলো, তারাই কিন্তু তোমার সায়ানোহাইড্রিন গঠন করতে পারছে। বাকি কোনো কিটোন যৌগ কিন্তু সায়ানোহাইড্রিন গঠন করে না, যেখানে সমস্ত অ্যালডিহাইডই কিন্তু সায়ানোহাইড্রিন যৌগ গঠন করতে পারে। এবার নিচে একটা HW দেওয়া আছে, এখান থেকে ল্যাকটিক অ্যাসিড, প্রথমে আমরা HCN-এর সাথে বিক্রিয়া ঘটাবো, দ্বিতীয় ধাপে গিয়ে ওটাকে আর্দ্র বিশ্লেষণ করে দেবো, অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড।
আর এখান থেকে অ্যালানিন প্রথমে আবার এখানেও ঠিক HCN এর সাথে বিক্রিয়া, দ্বিতীয় ধাপে গিয়ে NH2 সাথে বিক্রিয়া, আর 3 নম্বর ধাপে তোমার H3O+, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করলেই আমরা কিন্তু অ্যালানিন পেয়ে যাব। এইভাবেই কিন্তু আমরা সায়ানোহাইড্রিনের বিভিন্ন অ্যাপ্লিকেশানগুলো এক এক করে দেখতে পাবো। আজকে আমরা এই পর্যন্ত বলেই শেষ করব। পরের ক্লাস আমরা পরের দিন আলোচনা করব।